প্রেসিডেন্ট ওয়াহেদ ইমরান পর্ব ৫। লেখনীতে সঞ্জিদ আক্তার মুন্নি। সকাল এখন ৮টার কোটায়। আনভি সোফার কোণে বসে পিরিয়ডের ব্যথায় খামমিচ করছে। পিরিয়ডের জন্য পেটের নিচে যে পেন হয় তা কাউকে কখনো বলে বোঝানোর সাধ্য কারো নেই। ওয়াহেদ ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়েছিল, যে এখনো বাড়ি ফেরেনি। আনভিও ঘর থেকে বেরোচ্ছে না। যেখানে কেউ তার মূল্য দেয় না সেখানে সে কোথায় যাবে? তাদের সাথে গায়ে পড়ে তো আর কথা বলবে কেন? এসব শাশুড়ি বউ নাটক জি বাংলায় মানায়, বাস্তবে না। কেউ যদি আনবির বিয়েকে বা বিষয়ে মিথ্যা একটা রটনা লটে মন ধারণ করে বা পোষে, সেটি খুঁটিয়ে বানিয়ে যদি আনবির সাথে কথা না বলে বা খারাপ আচরণ করে, তাহলে এখানে আনভি কি করবে? আনভি তো কিছুর করার নেই। সে কাউকে তেল মারতে পারবে না, তাই চুপচাপ বসে আছে। যা হবে দেখা যাবে। এর মানে এই না আনভি বিনয়ী নয়। আনভি যথেষ্ট বিনয়ী, তবে তাদের সাথে যারা তার সাথে বিনয়ী সে বেহায়া নয়। অবশ্য আনভির পেটে খিদা থাকে, সহ্য করতে হয়। খিদার সাথে অসহ্য ব্যথা নিয়ে ঝিম মেরে বসে আছে সোফার এক কোণে। আনভি বসে আছে। কিছু সময় পার হওয়ার পর ঘরে প্রবেশ করে উষা, মানে ওয়াহেজের মা। উষাকে দেখে আনভি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তাকে সালাম দেয় না আজ আর, কারণ গতকাল সে তাকে সালাম দিয়েছিল, কিন্তু তিনি কোনো প্রকার কোনো উত্তর শোনাননি। তো যে সালামের উত্তর দেয় না তাকে কি জন্য বারবার সালাম দেবে? আনভি আজ তাকে দেখে ধরফড়িয়ে উঠে না দাঁড়িয়ে সময় নিয়ে ধীর হয়ে স্বচ্ছন্দে উঠে দাঁড়ালো এবং চেহারার প্রতিক্রিয়া উষা যেন একটা কড়া বিরক্তি বরণ করলো। তেমন বিরক্তির রেশ আর গম্ভীর্য টেনে ধরে। উষা আনভিকে কাঠগলায় বলে, এই যে তুমি তো নতুন বউ হিসাবেই আছো, অথচ কোনো প্রকার দায়িত্ব পালন করছো না। আমাদের বাড়ির বউরা কিন্তু এমন না, তারা রান্না বান্না স্বামী সামলায়। যাও, আজ সকালে নাস্তা তুমি বানাও। আনভি তো ঠিকমতো হাঁটতেও পারছে না, নাস্তা কিভাবে তৈরি করবে? তারপরও কোনো প্রকার কথা না বলে চুপচাপ উষার সাথে নিচে চলে যায়। এইরূপ সমস্যা তো কাউকে বলে বোঝানো অসম্ভব, তাই আর না বলেই ভালো। কিরমির খেয়ে সহ্য করছে সকল ব্যথা। আনভি কিচেনে যেতেই তার শাশুড়ি আনভিকে দেখে এক প্রকার তাচ্ছিল্য করে কিচেন থেকে বেরিয়ে যেতেই আনভি ওনার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে ঠোঁট ফিরিয়ে নিল, অথচ বুঝিয়ে দেয় সে তার এমন আচরণে খুব একটা বিরক্তি তার ওপর। উষা আনভিকে কোথায় কি আছে দেখে বেরিয়ে যায়। আনভি অসহ্য ব্যথায় বই নিয়ে ব্যস্ত নাস্তা করতে লাগলো। দাঁড়ালেই মনে হচ্ছে সকল ব্যথা কমবে, বসলে মনে হচ্ছে দাঁড়ালে ব্যথা কমবে। মানে আনভি শান্তি কোনভাবে উপলব্ধি হচ্ছে ও সক্ষম হচ্ছে না বুঝতে। আনভি সকালে নাস্তা হিসেবে বেশ কিছু রকমের, যেমন পরোটা আর লাচ্ছি, সাথে দুধ ঝাল করে দেয়। এগুলো তো হবে না, উল্টো খোঁচা মারা কথা শুনতে হবে। তাই ঠিক করে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার শারিত রান্না করবে। যেমন ভাবা তেমনই কাজ। আনভি শুধু শুরু করে দিল রান্নার কাজ। যেহেতু সবাই নাস্তা করবে ৯টায়, এর মধ্যে হয়ে যাবে। যাবতীয় উপকরণ একসাথে প্রথমে সে একটি পাতিলে ঘি গরম করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর নানা রকম গোটা মশলা সহ হাড়সহ খাসির মাংস ভালোভাবে কষিয়ে নিল। মাংস কিছুটা ভাজা হয়ে যেতেই এতে টুকরো করা টমেটো, আলু, গাজর, লাউ ও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, যাতে মাংস এবং সবজি সেদ্ধ হয়, দারুণ স্বাদ আসে, একটি পাতলা ঝোল বা স্যু তৈরি করলো। রান্না শেষে আনবে একটা বড় পাত্রের নিচে ছোট ছোট টুকরা করা কিছু রুটি ছিঁড়ে দিল বিছিয়ে, এবং তার উপর গরম গরম ভাজি, মাংস, সবজি পুরোটার ঝোল ঢেলে দিল, যার ফলে রুটি দ্রুত ঝোলে শুকিয়ে নিল। অতঃপর নরম তুলতুলে সুস্বাদু শরীদ পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেল শারিদ। রান্না শেষ করতে করতে ৯টা বেজে গেল। উষা রান্নাঘরে প্রবেশ করতে শাড়ি দেখে বেশ খুশি হয়ে যায় মনে মনে। শাড়ি ওনার খুব প্রিয় খাবার, ওনার নয় পুরো ইমরান পরিবারেরই, বিশেষ করে ওয়াহেজ আর ওয়াজিফার। অনিভা উষাকে দেখে কিছুটা ইতস্ত করে, আর কিছু তৈরি করব। উষা আনভির রান্না সব করা ওপর নজর করলো। একবার কড়া নজর বুলিয়ে আনভির দিকে তাকিয়ে বললেন, না আর কিছু করতে হবে না, যাও এগুলো টেবিলে পরিবেশন করে দাও। সবাই বসে আছে খাবার অপেক্ষায়। আনভি হাঁটার শক্তি নেই, বড্ড ক্লান্ত লাগছে। এই ক্লান্ত শরীর
হাওয়ায় মেয়েরা সামাইরা, সিদ্রা, আনভি নয়তো কিন্তু অসুস্থ হওয়ার ক্লান্তি কাজ করছে। আনভি তাও শরীরে একটা বড় বাটিতে নিয়ে ডাইনিং টেবিলের উপর দিকে এগিয়ে গেল। পরিবারের সবাই এখানে বসে আছে। আনভি ডাইনিং টেবিলের উপরে খাবারটা রাখে, কোনো দিকে তাকায় না। কেমন অস্বস্তি লাগে তার। আয়রা সারিদ দেখে উচ্ছ্বসিত হয়ে বলে, মাশাল্লাহ, সারিদ রান্না করেছে ভাবি। এটা তো আমাদের সবারই পছন্দের। খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, ইনশাল্লাহ খেতেও ভালো হবে। আনবি কিছু বলে না। ওয়েস মুখ তুলে একবার আনবির দিকে তাকায়। ইস, পুরো ফর্সা মুখটা লালচে হয়ে গেছে রান্না কবলে পড়ে। অহেজ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মন চায় তাকাতে, কিন্তু সবার সামনে এভাবে তাকালে মান সম্মান থাকবে না বলেই মনে হয়। তাই তো চোখের চাহনি হেফাজতে রাখা ভালো। আনবি নিজে কিচেনের দিকে পা বাড়ায় বাকিগুলো আনতে। ওইদিকে উষা কিচেন থেকে বেরিয়ে আসতে আসতে বলে, আর নিয়ে আসতে হবে না, যাও গিয়ে চোখে মুখ ধুয়ে আসো। পুরো লাল হয়ে গেছো। এমন লাল হয়েছো মনে হচ্ছে পুরো ইমরান বংশের জন্য রান্না করে ফেলেছ। আনবি হতাশ চোখে উষার দিকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে বলে, জি। এতটুকু বলে আনভি রুমে যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই পেছন থেকে শুনতে পায় উষা বলছে, আজ রাতে দুপুরের রান্না কিন্তু তোমারই করতে হবে। আমার যেন একবারও বলতে না হয়। আনবির পা থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে ওনাকে দেখে তাকে মাথা নাড়িয়ে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করে। এমন খোঁচা মারা কথা আনবির একদম পছন্দ না। যা পছন্দ নয় তার মুখোমুখি বারংবার তাকে পড়তে হয়। দীর্ঘশ্বাস ছাড়া ব্যতীত আর কিছু করার নেই তার। এটা শ্বশুর বাড়ি, এখানে মানিয়ে নিতে হবে। চার চারটে কথা শুনতে হবে। তা না শুনলে হয় নাকি? সোনার ভান ধরতেই হবে, এটাই নিয়ম। আর কিছু করার নেই। আনবি ঘরে এসে সোফায় বসে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। ইতস্ততা, অপমান, লজ্জা, সংকোচ, অস্বস্তি সব রোগের আক্রান্ত হয়ে একসাথে পড়েছে সে। মনে মনে ভয় আরেকটা যোগ হয়। তাহলে নাস্তা কেমন হলো আল্লাহ জানে। এই বাড়ির যে লোকেরা না জানি কোন প্রকার ভুল ধরে ফ্রেশ হতে এসেছিল কোথায়, আর ফ্রেশ হয়ে অলসের মতো গায়ে এলে দিল সোফায়। নাস্তা শেষ করে ওয়াহেজ ঘরের দিকে আসে। রেডি হয়ে কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্য নিতেই ঘরের দরজার সামনে এসে ওয়াহেজের পা থেমে যায়। আড়াল থেকে দেখতে পান মি ছটফটানি পেটের নিচে দুহাত চেপে ধরে। সে আবারও বসে বসে শান্তি না পেয়ে সোফার কোণে সে মাথা রাখে। এরপর একটু সময় জিরায়, তারপর আবার উঠে দাঁড়ায়। তাতে দাঁত চেপে তো আর সময় বসে থাকে না, পানি খায়, তো আবার উঠে হাঁটতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরেই আনভির কার্যকলাপ লক্ষ্য করলো ওয়াহেজ। লক্ষ্য করে বুঝতে পারে আনভির পেন হচ্ছে। ও ভীষণ পেনিকে আছে। ওয়াহেজ ঘরে ঢুকতে চেয়েও ঢোকে না। দ্রুত পায়ে নিচে গিয়ে লিভিং রুমে উষার সামনে গিয়ে দাঁড়ায়। তিনি নাস্তা শেষ করে ওপরের রুমে যাচ্ছেন। ওয়াহেজ উষাকে আটকে ইতস্ততা নিয়ে বলে, মা, আজ দুপুরে সামাইরা রান্না করার কথা না? আজ না হয় তুমিই করো মা রান্নাটা, প্লিজ। কাবির না মা? আনভি নাম, সামাইরা, সিদ্রাতা, আনভি। দেখি ওয়াহেজ আনভিকে সামাইরাই ডাকে। এই প্রথম তার নাম উচ্চারণ করলো সে। উষা ছেলে মুখে এমন কথা শুনে রুক্ষ গলায় বলে, কেন আমি কেন করব? এক জীবনে তো আমি করলাম, এখন ছেলের বিয়ে করিয়েছি, এখন তো ছেলের বই রান্না করার কথা। আমি কি কাজ কি জন্য করব? বিয়ের একদিন না হতে বইয়ের আঁচলের নিচে চলে গেছিস। অহেজ তো পড়ে যায় বিব্রতিকর পরিস্থিতিতে। অহেজ সেকে থামিয়ে বোঝানোর মতো করে বলে, মামা তুমি শোনো, ওর পক্ষে কথা বলছি না। ওর না। অহেজ লজ্জার মুখে যেন কথাটা বের করতে পারছে না। অনেকটা সংকোচন নিয়ে উচ্চারণ করে, মা, সামাইরার পিরিয়ড হয়েছে অ্যান্ড ওর পেন হচ্ছে অনেক। ও আমাকে সেটা বলেনি। আমি ঘরে প্রবেশ করার সময় আড়াল থেকে দেখলাম। তুমি তো বোঝোই মা, আমার থেকে ভালো, সেই জন্যই বললাম একটু ছাড় দাও না তাকে আজ। উষানভীর অবস্থা বুঝতে পারে। বুঝতে পেরেও কিছুক্ষণ চুপ থেকে গাছাড়া ভাব নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না। এটা বলে তিনি অহেজের পাশ কাটিয়ে ওপরের দিকে এগিয়ে যায়। অহেজ শান্তি একটি শ্বাস ছাড়ে, তারপর ঘরের দিকে যায়। অহেজ ঘরের সামনে এসে শুকনো কাশি দিতে দিতে ঘরে প্রবেশ করে, যাতে আনভি নিজেকে সামলে নেয়। আনভি অহেজকে দেখে সোফায় বসে পড়ে চুপচাপ। এমন স্থবির হয়ে অহেজ আনভির দিকে তাকায়। আনভিও তার দিকে তাকায়। চোখাচোখি হতেই দুজন চোখ নামিয়ে নেয়। অহেজ বেডের পানি এগিয়ে এসে বেডসাইড কেবিনের ওপর বসে।
পানির বোতল হাতে নিয়ে এমন একটা ভান করে যে সে পানি খাবে। এমন ভান করতে করতে আনভিকে বলে, সামেরা শোনো, আজ রান্না তোমার করতে হবে না, মা করবে। আনভি তো ভোরকে চাওয়ার মতোই চেয়ে থাকে ওয়াহেজের দিকে। ওয়াহেজ আনভিকে এমন তাকানো দেখে ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আনভিও ভুরু কুচকে বলে, আপনি পানি কোথায় খাচ্ছেন? এই বোতল তো পানি নেই। হ্যাঁ, এই বোতলে পানি নেই। খালি বোতল নিয়ে ভান ধরে ছিল ওয়াহেজ। মূলত ভান ধরেছিল আনভির এই কথাটা বলার সুযোগে। সংকোচে ঠেলায় ওয়াহেজ সব গুলিয়ে যাচ্ছে। ওয়াহেজ খেয়ালই করেনি যে পানির বোতলে পানি নেই। ওয়াহেজ আনভির কথায় বোতলের দিকে তাকিয়ে হাবলার মতো আমতা আমতা করে। বোতলটা জায়গা মতো রেখে বলে, ও নেই, পানি নেই। আনভি বিরক্তি প্রকাশ করে। অদ্ভুত, মিস্টার প্রেসিডেন্ট, আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? কি বলবেন সরাসরি বলুন, লজ্জার কি আছে এখানে? ওয়াহেজ খানিকটা আত্মসম্মানে আঘাত খেলো যেন আনভির এই কথায়। তাই এবার সে সরাসরি আনভির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, লজ্জার কিছু নেই। মূলত তোমার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, তাই মূলত কথা বলতে পারছি না। তাহলে শোনো, আজকে রান্নাটা তোমার করতে হবে না। আমি মাকে বলেছি তোমার পেন হচ্ছে। পেন? কিসের পেন কথা বলছেন আপনি? আমি কি আপনাকে বলেছি যে আমি রান্না করতে পারবো না? এখন উনি কি ভাববেন? ভাববেন আমি মনে হয় আপনাকে বলেছি এটা বলতে। আমি বুঝি, সবই বুঝি আমি। তোমার তো পেন হচ্ছে, তাহলে কিভাবে রান্না করবে? তাই আমি না করে দিয়েছি। খুব ভালো করেছেন। আপনার পা দুটো দিন, আমি সালাম করব। দেশে পণ্ডিতি করতে করতে এখন আবার আমার বেলাও করছেন। এখন যদি আমাকে এই বিষয় নিয়ে কোনো প্রকার কথা শুনতে হয়, তাহলে দেখবেন আমি আপনার পণ্ডিতি কিভাবে বের করি। ওয়াহেজ আনভির কথা শুনে হালকা রেগে যায়। এই জগতে কারো ভালো করতে নাই, ভালো করতে গেলে খারাপের তামকা লেগে যায়। ওয়াহেজ আনভির দিকে দু কদম এগিয়ে এসে বলে, তোমার কি কৃতজ্ঞতা বোধ নেই? অকৃতজ্ঞ মেয়ে, তোমার জন্য আমি লাজ শরম গিলে খেয়ে মায়ের কাছে গিয়ে বললাম আর তোমার সমস্যার কথা। কই তুমি আমার প্রতি কৃতজ্ঞ হবে? আমি তো কৃতজ্ঞ, আমি তোমার প্রতি খুবই কৃতজ্ঞ। যদি কেউ আমায় কিছু বলে এই নিয়ে, তাহলে আসল কৃতজ্ঞতা আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। কে কি বলবে? কেউ কিছু বলবে না। বলে বলিও আমি অসুস্থ, আমি কিভাবে রান্না করব? আমাকে ওয়াহিজ বলেছে রান্না না করতে। আনভি ওয়াহিজের হঠাৎ এমন প্রেম দেখে বিতৃষ্ণা কণ্ঠে বলে, এত শুকনো প্রেম আপনি আমার জন্য ঢালবেন না বলে দিলাম। আপনি হঠাৎ এত ভালো ব্যবহার কেন করছেন? কি জন্য করছেন? দেখো, আমি তোমার ভালোটা বোঝার ট্রাই করছি, এর ওপরে আর কিছু নয়। এটা বলে ওয়াহিজ কাপড় রাখার ঘরে চলে যায়, ধপাস ধপাস কদম ফেলে। আনভি স্তিমির মতো বসে থাকে, মনে মনে ভাবে, না, লোকটা অত খারাপ নয়, ভালো আছে কিছুটা। আগেই বলে দেই, এই গল্পের সময়টা 2026 সালের বেশ পরের কোনো এক কাল। বাস্তবতার সাথে এই গল্পের দুরন্তমতো কোনো সম্পর্ক নেই। দেশের চিত্র ও শাসন ব্যবস্থা এখন মূলত বদলে গেছে। বর্তমানে আইনে মুসলিম নারীদের জন্য হিজাব, বরকা, ঘরের বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নারী চাইলে ঘরের বাইরে বের হতে পারবে, চাকরি করতে পারবে, কিন্তু মুসলিম বলে পর্দা বজায় রাখাটা আইনের চোখে বাধ্যতামূলক। হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। এই কড়া নিয়মের প্রবর্তক প্রেসিডেন্ট ওয়াহেজ, আর এ কারণে আড়ালে অনেকেই তাকে স্বৈরাচার বলেও ডাকে। তবে সময়ের সাথে সাথে সাধারণ মানুষ এই কড়াকড়ি নিয়মের মর্ম বুঝতে পেরেছে। সমাজ এখন আইনের অভ্যস্ত। ওয়াহেজের চাচাতো বোন ওহি, তাদের ইবনান পরিবারের নারীদের কখনোই বাইরের মানুষের সাথে প্রকাশ্যে আনা হয় না। তাই ওহির পরিচয় ও সবার অজানা। ওহি এতদিন দেশের বাইরে ছিল, কদিন হলো দেশে এসেছে। ওহি দীর্ঘ প্রবাসে থাকায় দেশের মূলক বদলে যাওয়ার এই সমাজ ব্যবস্থা সম্পর্কে অনেকেই অজ্ঞ। তাই ধমনীতে বইছে আধুনিক স্রোত, যা বর্তমান সময়ে এই কট্টর বাস্তবতার সাথে বড্ড বেমানান। বাড়ির দারোয়ান বা কেয়ারটেকারের চোখ এড়িয়ে ওহি নিঃশব্দে বেরিয়ে এসেছে রাস্তায়। তার গন্তব্য বাসার ঠিক পাশে ডিপার্টমেন্টের স্টোরটি। উদ্দেশ্য এই একটু দই কেনা। কিন্তু ওহির পরনে পশ্চিমা ধাঁচের টপস আর হাঁটু ছোঁয়া ট্রাউজার। হিজাব বা বোরকার কোনো অস্তিত্ব নেই তার শরীরে। সে জানে এই পোশাকে রাস্তায় বের হওয়া এখন কতটা বেকল ফ্যাশনের অংশ এবং রাষ্ট্রীয় আইনে এক গুরুত্বপূর্ণ অপরাধ। তারপরেও এসব পাত্তা না দিয়ে বেরিয়েছে। দোকানে ঢুকে সে স্বাচ্ছন্দ্যের সাথেই দই খোঁজ করে। দোকানি কাজ থামে একবার ওহির আপাদমস্তক ভালো করে দেখে নেয়। তার দৃষ্টি বিস্ময়ের চোখে ঘৃণায় আভাস দেখা যায়। দোকানি ভাবলেশীন গলায় ওহির দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি হিন্দু নাকি মুসলিম? ওহি কিছুটা অবাক হয়। দই কেনার সাথে ধর্মের কি সম্পর্ক?
তাও সহজ গলায় বলে দেয় মুসলিম। দোকানি কোনো কথা না বলে ফ্রিজ থেকে দইয়ের পাত্রটা বের করে আনে, কিন্তু কাউন্টারে রাখার বদলে সে ক্ষিপ্ত হস্তে দইয়ের ঢাকনা খুলে সরাসরি ছুঁড়ে মারে ওহির মুখে। সাদা দইয়ের আস্তরণ ওহির শরীরের ওপর এবং পোশাকে লেপ্টে যায়। ওহি হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে আছে। ঘটনা আকস্মিক এসে বাকরুদ্ধ। দোকানে এবার গর্জে ওঠে, বেপরদা নারী, কোন সাহসে তুমি এই রূপে ঘর থেকে বের হয়েছো? মুসলিম হয়ে এইভাবে বের হতে লজ্জা করে না? তোমরা হলে সমাজের ভাইরাস। দোকানি চিৎকার শুনে মুহূর্তেই ভিড় জমে ওঠে। উৎসুক জনতা ঘিরে ধরে ওহিকে। ভিড়ের ফিসফিসানি স্পষ্ট শোনা যায়। কেউ কেউ হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি মেনে নিতে পারছে না, বলছে এই কাজটা ঠিক হলো না, এভাবে গায়ে দৌড় ছেড়ে দেওয়া উচিত হয়নি। কিন্তু অধিকাংশই লোক কণ্ঠে সমর্থনের সুর। ঠিকই তো আছে, মুসলিম মেয়ে কেন এমন উশৃঙ্খল পোশাক পরবে? এত পাপ। দেশে এখন ওয়াহেজের শাসন, তাকে কেউ বলে স্বৈরাচার, কেউ বা মান্য করে কঠোর শাসক হিসেবে। তার প্রণীত আইন মুসলিম নারীর জন্য পর্দা করা বাধ্যতামূলক। তাই তার অন্য ধর্মাবলম্বীদের জন্য ছাড় থাকলেও মুসলিমদের জন্য হিজাব বরকা ছাড়া বাইরে বের হওয়া দণ্ডনীয় অপরাধ। ওয়াহেজের এই লৌহ কঠিন আইনের বেড়াজালে আটক পড়ে গেছে ওহির মতো বেপরোয়া রূপের চলাফেরা করা অনেকেই। হট্টগোল শুনে পুলিশ টহলকারী এসে থামলো। ওহি তাদের দেখে আশা করে হয়তো এবার সে সুবিচার পাবে, গায়ে দই ছোড়ার অপরাধে দোকানিকে শাস্তি পাওয়াতে পারবে। কিন্তু পুলিশ পরিস্থিতি দেখে উল্টো ওহির দিকে এগিয়ে আসে। তাদের চোখে অপরাধী ওহি, কারণ সে আইন ভেঙেছে। দায়িত্বরত পুলিশ অফিসার নির্লিপ্ত ভঙ্গিতে ওহির হাতে জরিমানা স্লিপ ধরিয়ে দিয়ে বলে, পাবলিক প্লেসে এমন অশ্লীল এবং আইন বিরোধী পোশাক পরে বের হওয়ার জন্য আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। ওহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আবারও বলছি, এই গল্পের সাথে বাস্তবতা টানবেন না, এটা একান্তই আমার মনের মতো।